ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, হুক্কা হুয়া বলে চেঁচায় রাজা। একে দুই, বিমলার অভিমান কবিতায় খাবো না তো আমি পংক্তিটি কতবার আছে? 4 বার আছে। একে তিন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে যে গ্রন্থে প্রকাশ করা হয়েছিল তা হলো শিশু। একে চার, হাটবারে হাটতলায় গল্প বলে ভজন ভোক্তা। একের পাঁচ, মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে ধনাই। একের ছয়, গ্রামের উত্তর পাড়ায় থাকে গণেশ কাওড়া। একের সাত, নিয়ত তোমায় স্মরি কে কাকে স্মরণ করেছে? ফণিমনসা বনের পরীকে স্মরণ করেছে। একের আটে আছে আমরা সবাই বন্ধু। এখানে আমরা পদটি কোন পুরুষ বলতে হবে? উত্তম পুরুষ। একের নয় বলেছে উদয় খুব ভালো ফুটবল খেলে। এখানে খুব পদটি কি পদ? বিশেষণের বিশেষণ। ভালোটা হচ্ছে বিশেষণ। কীরকম ভালো? খুব ভালো, তাই ওটা বিশেষণের বিশেষণ। একের 10, আয়ের বিপরীত শব্দ ব্যয়, বয় জফলা অন্ত্যস্ত হবে। দুইয়ের একে আছে সহসা সেই জোয়ান ডাকাতদের নজরে পড়ল কার ওপর? ফণিমনসা গাছের ওপরে। কচি ফণিমনসা গাছের ওপরে। দুইয়ের দুই বলেছে জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে। জোয়ানরা এসে কি দেখেছিল? এটা বুনো হাঁস থেকে দিয়েছে। জোয়ানরা এসে দেখেছিল যে হাঁস দুটো উড়ে চলে গেছে। এই যে একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে হাঁস দুটো উড়ে চলে গেছে। দুইয়ের তিনে বলেছে নারকেলের লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কবি কি দেখেছিলেন? এই উত্তরটা বলবে নারকেল গাছের মাথায় চাঁদ উঠতে দেখেছিলেন আর সেই চাঁদকে ডাবের মতো ঠান্ডা এবং গোলগাল দেখতে ছিল। তাহলে লিখবে নারকেল গাছের মাথায় চাঁদকে ডাবের মতো ঠান্ডা এবং গোলগাল চাঁদকে তিনি দেখেছিলেন। নারকেল গাছের মাথায় ডাবের মতো ঠান্ডা এবং গোলগাল চাঁদকে তিনি দেখেছিলেন। দুইয়ের চার জানে শুধু আকাশ। আকাশ কি জানে? শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্প থেকে এটা দিয়েছে যে জানে শুধু আকাশ কি জানে? ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা, মানে পেট কাটা এবং চাঁদিয়াল, তারা নিজেরাও জানে না, সেটাই শুধু জানে আকাশ, কারণ আকাশ হচ্ছে তাদের বন্ধু। আকাশ জানে যে পেট কাটা এবং চাঁদিয়াল ভাসতে ভাসতে কোথায় উড়ে যাবে। একের পাঁচে দিয়েছে একলা কবিতায় কবি কিভাবে প্রকৃতির আশীর্বাদ পেয়েছেন? কবির মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়েছে। তাহলে কিভাবে আশীর্বাদ পেয়েছেন? গাছের পাতা তার মাথায় ঝরে পড়াটাকেই তিনি তা আশীর্বাদের মতো মনে করেছেন। 2-6 বলেছে মিষ্টি সবার চাইতে কি মিষ্টি? আখ। কেন? কারণ আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলে। 7 দিয়েছে তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, পয়সা না নিলে কি হবে? এটা গোপাল নেপালকে বলেছে। পয়সা না নিলে গোপালের মতে জটি পিসিমা তাদের তাল নবমীর ব্রত উপলক্ষে তার বাড়িতে নেমন্তন্ন করবে। 2-8 দিয়েছে একটি বাক্যের সাহায্যে ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও। ক্রিয়া বিশেষণ হচ্ছে যেমন হলো তোমার খুব, তো সে খুব ভালো ফুটবল খেলে। সে খুব ভালো ফুটবল খেলে, এখানে খুবটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। 2-10 আছে ধ্বনি বিশ্লেষণ করো। তো এখানে আছে কল্পবিজ্ঞান, ক যোগ অ যোগ ল যোগ প যোগ অ, ব যোগ হর্ষই যোগ ইং যোগ বর্গীন জ যোগ আ যোগ দন্তান্ন যোগ অ। 3-এর 1-এর দাগে আসি। 3-এর 1-এ দিয়েছে চুপ থাকাটাও বাজনা বাজায়। চুপ থাকাটা কিভাবে কবির মনে কিভাবে বাজনা বাজায়? এই উত্তরটা লিখবে একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকে অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 3-এর 2-এ দিয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির বারবার কোন গানের কথা মনে পড়েছে? আর কবিতায় নদীর ওপারের আর এপারের দৃশ্য কেমন ছিল? কবির বারবার ছেলেবেলায় মায়ের মুখে শোনা গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ছিল। আর নদীর এই উত্তরটা লিখবে নদীর ওপারে গাছপালা ঝাপসা করে দিয়ে বৃষ্টি এসেছিল আর এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলছিল। 3-এর 3 বলেছে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঘর থেকে বেরিয়ে কবি যা দেখেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। লিখবে যে কবি আল মাহমুদ তার পাখির কাছে ফুলের কাছে নামক কবিতা এক চাঁদনি রাতের বর্ণনা দিয়েছেন।
তিনি ধীরে ধীরে ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে দেখেন ঝিমধরা শহরটা শীতের আমেজে থরথর করে কাঁপছে। দূরে মিনারকে দেখে কবির মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে। পাথুরিয়া ঘাটার গির্জেটাকে কবির লাল পাথরের ঢেউ বলে মনে হয়। দরগাতলা পার হয়ে কবি যখন বাঁদিক মোড় ঘুরেছেন তখন যেন উটকো পাহাড় কবিকে আয় আয় বলে ডাক দেয়। চারের দাগে আসি। চারের একে দিয়েছে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম ভট্টাচার্যকে তার বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি কেন? এই উত্তরটা লিখবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন গরিব যজমান গৃহস্থ দিয়ে দেবে। উনি যজমানিও করতেন, যজমান গৃহস্থ। আর কেন তার বাড়ি হাঁড়ি চড়েনি এখান থেকে লিখবে যে সামান্য জমি চাষ করে আর অল্প কয়েকজন শিষ্য ও যজমানের বাড়ি, আচ্ছা গরিব ব্রাহ্মণ গৃহস্থ দিয়ে দেবে। সামান্য জমি চাষ করে এবং অল্প কয়েকজন শিষ্য ও যজমানের বাড়ি দান দক্ষিণা গ্রহণ করে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। যজমান বাড়ি থেকে যে ধান তার বাড়িতে এসেছিল তা শেষ হয়ে গিয়েছিল। এদিকে কয়েকদিন একটানা বর্ষা হওয়ায় তার রোজগারও কিছু হয়নি, এই কারণেই তার বাড়ি দুদিন হাঁড়ি চড়েন। চারে দুয়ে দিয়েছে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটা কি? এই উত্তরটা লিখবে যে মাস্টারদার নেতৃত্বে এবং তার বুদ্ধিমতো চট্টগ্রামের অল্প বয়সী ছেলেরা ইংরেজদের সঙ্গে লড়াই করে, গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় সেই অস্ত্রাগারে, টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে। ট্রেনে করে শহরে আসার উপায় নেই, দুই জায়গায় ট্রেনের লাইন ভেঙে ফেলে, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত হয়, তারা ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা পতাকা ইউনিয়ন জ্যাক পুড়িয়ে দেয়, সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ায়। এই কারণে এইসব কাণ্ডকে সাংঘাতিক কাণ্ড বলা হয়েছে। 4-3 এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামটার নাম কি ছিল, বর্তমান নাম কি, আর কেন সেই নাম দেয়া হয়েছে? আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্ন যে আদিবাসী গ্রামটির নাম কি, লিখবে আদিবাসী গ্রামটির নাম হচ্ছে হাতিঘর। আদিবাসী গ্রামটির নাম হলো হাতিঘর। এটা এতোয়া মুন্ডার গল্প থেকে দিয়েছে। না, তার বর্তমান নাম হাতিঘর, আগে নাম ছিল শালগেরিয়া। তাহলে আদিবাসী গ্রামটির নাম ছিল শালগেরিয়া, বর্তমান নাম হচ্ছে হাতিঘর। আর কেন সেই নাম দেয়া হয়েছে এই উত্তরটা লিখবে যে একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের, সেই কারণেই হয়তো বাবুরা গায়ের নাম হাতিঘর রেখেছিল। তাহলে আগে নাম ছিল শালগেরিয়া, এখন হয়েছে হাতিঘর। 5-এর আসি। 5-এর একে দিয়েছে খুব শিক্ষা হয়েছে আমার। এটা ফণিমনসা বনের পরি থেকে দিয়েছে। কার কিভাবে শিক্ষা হয়েছিল? ফণিমনসা গাছটির দেমাগ কিভাবে ভেঙে গেল আর কার কিভাবে শিক্ষা হয়েছিল একই উত্তর। তো লিখবে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরি নাটকে দেখা যায় ফণিমনসা তার কাঁটা ভরা পাতাতে খুশি না হয়ে প্রথমে বনের পরীর কাছে সোনার পাতা চায়। ডাকাতেরা সোনার পাতা ছিঁড়ে নিয়ে গেলে পরীর আশীর্বাদে কাঁচের পাতা হয়, কিন্তু ঝড়ে সে পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বনের পরীর আশীর্বাদে তার পালং শাকের মতো সবুজ সুন্দর কচি পাতা হয়। এমন পাতা পেয়ে যখন তার দেমাকে আর মাটিতে পা পড়ছে না, ঠিক তখন একটি ছাগল এসে সব সবুজ পাতাগুলি মুড়িয়ে খেয়ে চলে যায়। তখন ফণিমনসা ভাবে তার কাঁটা ভরা ছুচালো পাতাই ভালো। এইভাবে তার দেমাগ ভেঙে যায় এবং তার উচিত শিক্ষা হয়। 5-এর 2 বলেছে প্রথমবার ফণিমনসা কেমন পাতা চেয়েছিল আর সেই পাতা পেয়ে তার কি বিপদ হয়েছিল। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? গাছ জুড়ে ঝলমলে সোনার পাতা হয়েছিল। ডাকাত দল ফণিমনসার সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়ার লোভে নিমেষের মধ্যে সেসব পাতা ছিঁড়ে পোটলায় বেঁধে নিয়ে চলে যায়, এবং এভাবে ফণিমনসার তখন বিপদ হয়েছিল। 6-এর একে বলেছে বচন কাকে বলে, আর এক বচন আর বহু বচনের একটি করে উদাহরণ দাও। বচন মানে হচ্ছে সংখ্যা, যার দ্বারা বিশেষ্য পদের সংখ্যা বোঝায় তাকেই বচন বলা হয়। তাহলে যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক বা একের বেশি, অর্থাৎ যে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলা হয়ে থাকে। এবারে এক বচনের উদাহরণ বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি, আর বহু বচন বইগুলি, পাখিরা, আমরা, ফুলগুলি ইত্যাদি। 6-এর 2-তে আছে সকর্মক এবং অকর্মক ক্রিয়ার উদাহরণ সহ একটি পার্থক্য লেখো।
পার্থক্য হচ্ছে বাক্যের অন্তর্গত যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, যেমন আমি ভাত খাচ্ছি। বাক্যটির অন্তর্গত খাচ্ছি ক্রিয়ার কর্ম হলো ভাত, তাই খাচ্ছি হলো সকর্মক ক্রিয়া। আর বাক্যের অন্তর্গত যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া, যেমন ছেলেরা মাঠে খেলছে। এই বাক্যে খেলছে ক্রিয়াটির কোনো কর্মপদ নেই, তাই খেলছে ক্রিয়াটি হলো এখানে অকর্মক ক্রিয়া। 6-3 দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো উচ্ছ্বাস আর শান্ত। আচ্ছা, উচ্ছ্বাস লিখবে উদযুক্ত শ্বাস উচ্ছ্বাস, এইটা উদযুক্ত শ্বাস উচ্ছ্বাস। আর শান্ত হচ্ছে সমযুক্ত ত, শান্ত হলো সমযুক্ত ত, শান্ত। 7-1 আছে বিপরীত শব্দ লিখতে বলেছে, দীর্ঘ অনুকূল আর হচ্ছে নবীন। দীর্ঘর বিপরীত হবে হ্রস্ব, অনুকূল প্রতিকূল, আর নবীন হবে প্রবীণ। 7-2 বলেছে বিশেষ্য না বিশেষণ তা উল্লেখ করে পদ পরিবর্তন করো। আচ্ছা, এখানে 7 দাগে বন, বিশ্বাস এবং দুঃখ সবই হচ্ছে বিশেষ্য, তো পদান্তর করলে হবে বন বুনো, বিশ্বাস বিশ্বাসী, আর দুঃখ দুঃখিত বা দুঃখী।